এমপি আনার হত্যার ঘটনায় শিমুল ভূঁইয়া সহ 3 জনের 8 দিন করে রিমান্ড। কলকাতায় সিআইডি হেফাজতে জিহাদ, খুন হওয়া ফ্ল্যাটের সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ। সংসদ সদস্য খুনের বিচার দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন। বাবার হত্যাকারীদের বিচার দাবি কন্যা ডরিনের। আমি সুষ্ঠু তদন্ত চাই এবং আমি শুনতে চাই সে কেন এই কাজটি করেছে, কেন করেছে, কি করেছে। এখন আর আমার শোনার দরকারও নেই। আসলে আমি আমার বাবা হারাই ফেলেছি, আমি সর্বোচ্চ শাস্তি চাই। রিজার্ভ, ডলার ও মূল্যস্ফীতি সহ নানা সংকটে দেশ। বিশ্লেষকরা বলছেন সহসা উত্তরণ কঠিন, সংস্কার উদ্যোগে কঠোর হওয়ার তাগিদ। অর্থনৈতিক দুরবস্থার জন্য ক্ষমতাসীনরাই দায়ী, অভিযোগ বিএনপির। রিজার্ভ কম হলেও পরিস্থিতি স্বাভাবিক, দাবি ক্ষমতাসীনদের। আমাদের রিজার্ভটা কিছুটা কমেছে, কিন্তু এখনো খুব যে সংকটজনক অবস্থা আছে এরকম নয়। সংসারের যে খরচ সেটি যেখানে আমি হিমশিম খাচ্ছি, পাচ্ছি না, সেখানে পাওনাদাররা যখন আমাকে টাকাটা দিবে তখন আমার অবস্থাটা কি হবে? অপরাধী যত প্রভাবশালী হোক কোনো ছাড় দেবে না সরকার, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। বললেন মানসিক ট্রমায় আছেন মির্জা ফখরুলরা। সিলেটের কৈলাস টিলার নতুন কূপে গ্যাসের সন্ধান। প্রতিদিন জাতীয় গ্রিডে যুক্ত হবে 21 মিলিয়ন ঘনফুট, পাওয়া যাবে 20 বছর। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সঙ্গে আছে দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। এমপি আনার হত্যার ঘটনায় ঢাকায় গ্রেপ্তার 3 আসামির 8 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। তারা হলেন শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহ, তানভীর ভূঁইয়া ও সেলেস্টি রহমান। বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজের আদালতে তোলা হয় আসামিদের। কলকাতায় গ্রেপ্তার জিহাদ হাওলাদারকে 12 দিনের হেফাজতে নিয়েছে সিআইডি। এমপি আনার হত্যার এই ঘটনার বিষয়ে আমরা আরও জানতে চাই। ভারতের সিআইডি অভিযান চালাচ্ছে মরদেহের সন্ধানে। শুরুতেই আমরা সরাসরি যুক্ত করতে চাই সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়কে। সুকান্ত, খুনের ঘটনায় সবশেষ কি তথ্য রয়েছে জানাবেন? মরদেহের খণ্ডিত অংশের কি খোঁজ মিলল? দেখুন, যে সূর্য ডোবার সাথে সাথে কিন্তু আজকের মতো তল্লাশি অভিযান কিন্তু শেষ। আমার পেছনেই রয়েছে কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা আধিকারিক, তারা কিন্তু এই আমার ঠিক বাম পাশে যে খাল রয়েছে সেখানে কিন্তু দুপুর থেকে তল্লাশি অভিযান করেন। প্রায় হাফ কিলোমিটার অঞ্চল জুড়ে কিন্তু তারা তল্লাশি অভিযান করেন, কিন্তু এখনো পর্যন্ত তারা সেই রকম যে জেহাদের কথা মতো যে জায়গায় তিনি নিক্ষেপ করেছিলেন সাংসদের দেহাংশ, সেই দেহাংশ কিন্তু তারা এখনো পাননি। তবে পাওয়ার আশাও কিন্তু খুব যে বেশি আছে সেটাও নয়। তবে তারা কিন্তু আগামী কাল আবার ফের তল্লাশি অভিযান শুরু করবেন, হয়তো যেখানে যেখানে ফেলেছেন আরো সেখানে সেখানে মন নেবে এবং যারা এই সংগঠিত অপরাধের সঙ্গে যুক্ত এবং এই খুন সংগঠিত করেছে, নির্মমভাবে হত্যা করেছে সাংসদকে, দোরগড়া পর্যন্ত পৌঁছতে পারবেন। তবে সিআইডি কিন্তু আজকে যে 12 দিনের হেফাজতে নিয়েছে জিহাদ হাওলাদারকে, তাকে কিন্তু ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়। তাকে আদালত থেকে সরাসরি কিন্তু এই ঘটনাস্থলে আনা হয়, অর্থাৎ কাশীপুর গ্রামে, দক্ষিণ 24 পরগনা জেলার। এবং এইখানেই কিন্তু তাকে কোথায় ফেলেছে সিআইডির যারা ম্যাজিস্ট্রেট রয়েছেন তাদের সামনে তিনি দেখান যে কোন জায়গায় ফেলা হয়েছে তার দেহাংশ প্লাস্টিকে মুড়ে। কিন্তু সেখানেও ডুবুরি নামানো হয়। দীর্ঘ 4 ঘন্টা কিন্তু ডুবুরি খোঁজ করেন, কিন্তু কোনো কিছুর তল্লাশি কিন্তু এখনো পায়নি। তবে সিআইডির আশা যে আগামী দিনে কিন্তু তারা কিন্তু এটা পেতে সক্ষম হবেন এবং সাংসদ খুনের কিনারা করতে কিন্তু তারা পারদর্শী হবেন।
ধন্যবাদ সুকান্ত আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, সংবাদের শুরুতেই আমরা বলছিলাম যে এমপি আনার হত্যার ঘটনায় ঢাকায় গ্রেপ্তার 3 আসামির 8 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। তারা হলেন শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহ, তানভীর ভূঁইয়া ও সেলেস্টি রহমান। বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুফা আফরোজের আদালতে তোলা হয় আসামিদের। এ বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে, আমরা চলুন সেটি দেখে নেই। নিখোঁজের পর গত 22 মে রাজধানীর শেরেবাংলা নগর থানায় অপহরণ মামলা করেন এমপি আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। ওই দিনই মোহাম্মদপুর ও সাভার থেকে 3 জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তারা হলেন শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহ, তানভীর ভূঁইয়া ও সেলেস্টি রহমান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায় আনারের সাথে ব্যবসায়িক দ্বন্দ্বে ক্ষোভ ছিল হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের, যার সূত্র ধরে পরিকল্পিতভাবে আনারকে কলকাতায় নিয়ে হত্যা করা হয়। শুক্রবার বিকেলে ডিবি 3 আসামিকে আদালতে হাজির করে। তদন্তের স্বার্থে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য 10 দিন করে রিমান্ডের আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরলেও আসামি পক্ষে কোনো আইনজীবী ছিল না। শুনানি শেষে 8 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। 3 আসামিকে রিমান্ডের আবেদন করছেন, 10 দিন করে রিমান্ড চেয়েছেন। প্রত্যেক আসামিকে 8 দিন করে সতর্কতার সহিত হাইকোর্টের নির্দেশ মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছেন। হত্যার সবকিছু যখন উন্মোচন হবে তখনই হত্যা মামলায় রূপান্তরিত হবে। না, এখন অপহরণ মামলাই আছে। আনার হত্যার ঘটনায় কলকাতায় গ্রেফতার হওয়া জিহাদ হাওলাদারকে 12 দিনের জন্য সিআইডি হেফাজতে নিয়েছে বারাসাত আদালত। জিহাদ কয়েক মাস আগে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করে। জিহাদকে আজকে কোর্টে প্রোডাকশন করা হয়েছে। জিহাদের 14 দিন পিছিয়ে চাওয়া হয়েছিল। আমাদের মাননীয় সিজিএম সাহেব সেটাকে 12 দিন অ্যালাউ করেছে। 12 দিন বাদে ওকে আবার এখানে প্রোডাকশন করা হবে। এটা মৈত্রী ভাঙার কোনো কারণ নেই। অবশ্যই দুই দেশের পুলিশকে হেল্প করবে। জিহাদের বাড়ি খুলনায়। তার স্ত্রী জানান প্রায় বছরখানেক আগে তার সাথে মোবাইল ফোনে সবশেষ যোগাযোগ হয়েছিল। কথা হয়েছে প্রায় 9.5 মাস এরকম কথা হয়েছে। শুধু কথা হয়েছে 1 মিনিটের মতো যে আমার ছেলেটা কেমন আছে আর বাসার দিকে খেয়াল রাখতে। আমার হাজবেন্ড তো এরকম কিছু করে না, আর যদিও বা করে তো ওরা অনেক লোভ দিছে। এদিকে 24 পরগনা জেলার ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকায় এমপি আনারের মরদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে সিআইডি। ক্যাব চালককে সাথে নিয়ে তল্লাশি শুরু করে পুলিশও। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। এমপি আনোয়ারুল আজিম কলকাতায় সঞ্জীবা গার্ডেন যে ফ্ল্যাটে গিয়েছিলেন তার সিসিটিভি ফুটেজ প্রকাশ হয়েছে। সংসদ সদস্য আনার সেখানে যান আরও 2 জনের সাথে, কিন্তু জীবিত বের হতে পারেননি। নৃশংসভাবে তাকে খুন করা হয় ওই ফ্ল্যাটেই। পুরো কিলিং মিশনের নেতৃত্ব দেন তাঁরই ঘনিষ্ঠ শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহ। 13 মে সোমবার 2:51 সঞ্জীবা গার্ডেনের আলোচিত সেই ফ্ল্যাটে ঢুকছেন এমপি আনোয়ারুল আজিম আনার। এ সময় তার সাথে ছিলেন শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহ এবং তার সহযোগী ফয়সাল। এমপি তার জুতা রাখেন দরজায় রাখা র্যাকে। স্বতঃস্ফূর্তভাবেই তাকে ফ্ল্যাটে ঢুকতে দেখা যায়। এরপর আর বের হননি এমপি আনোয়ারুল। কয়েক ঘন্টা পর বের হন শিমুল ভূঁইয়া, হাতে লাগেজ। এরপর তার সাথে পলিথিন ও কাগজের শপিং ব্যাগ হাতে বের হন আরেকজন। তখনই শিমুল ভূঁইয়া বাইরে থেকে দরজা লক করেন। লিফট দিয়ে নেমে তারা বের হয়ে যান এমপির মরদেহ গুম করতে। আলোচিত এমপি হত্যার ঘটনা তদন্তে কলকাতা পুলিশের সাথে আছে ঢাকার তদন্ত কর্মকর্তারা। বৃহস্পতিবার গ্রেফতার করা অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে আনার হত্যার মোটিভ সম্পর্কে প্রায় নিশ্চিত হয়েছে ঢাকা ও কলকাতার পুলিশ। কর্মকর্তারা জানিয়েছেন বিভিন্ন সময় চরমপন্থীদের ক্রসফায়ার সহ নানাভাবে শায়েস্তা করিয়েছেন আনোয়ারুল আজিম। সেটা নিয়ে ক্ষোভ ছিল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতাদের। আরেক কারণ কলকাতায় স্বর্ণ চোরাচালানির আধিপত্য নিয়ন্ত্রণ। এমপি আনোয়ারুলের হয়ে কাজ করতেন অভিযুক্ত আখতারুজ্জামান শাহিন। এই শাহিন আবার এমপির কাছে 50 কোটি টাকা পেতেন বলে জিজ্ঞাসাবাদে ডিবিকে জানিয়েছে গ্রেফতারকৃতরা। শাহিনের সাথে এ নিয়ে বিবাদ চলছিল এমপি আনারের। পরে এমপির কাছের মানুষ শিমুল ভূঁইয়াকে দিয়ে পাতা হয় ফাঁদ। বলা হয় কলকাতায় একজনের কাছে অনেক স্বর্ণের বারের মজুদ আছে, তার সাথে মিটিংয়ে বসতে হবে। এটা বলেই কলকাতায় ডেকে আনা হয় এমপি আনোয়ারুলকে। সেখানেই পরিকল্পিতভাবে খুন করা হয় আনারকে। ডিবি জানিয়েছেন শাহিন খুনের পরিকল্পনা করে অন্তত 5 মাস আগে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। বাবার হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি করেছেন আনোয়ারুল আজিম আনারের মেয়ে। বিকেলে কালীগঞ্জে এমপি হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তিনি। সকালে কালীগঞ্জ পৌঁছে গণমাধ্যমকে তিনি জানান বাবার মরদেহ পাওয়া এবং দেশে আনাই প্রধান কাজ। কালীগঞ্জ থেকে রিয়াজ রাহানের রিপোর্ট, ছবি তুলেছেন লুৎফর রহমান।
সংসদ সদস্য হত্যার খবর প্রকাশের 3 দিন পর নিজ এলাকায় প্রকাশ্যে কোনো কর্মসূচি, একটি ওয়ার্ডের নেতাকর্মী ও স্থানীয়দের মানববন্ধন, ছিলেন না জেলা পর্যায়ের কোনো নেতা। উপস্থিত ছিলেন নিহত এমপির ছোট মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। তিনি জানান, বাবার দেখানো পথেই রাজনীতির ভবিষ্যৎ খুঁজে নিতে চান তিনি, থাকতে চান কালীগঞ্জবাসীর সঙ্গেই। এর আগে সকাল 11টার দিকে ঢাকা থেকে কালীগঞ্জের বাড়িতে আসেন ডরিন, কথা বলেন নেতাকর্মীদের সঙ্গে। জানান, বাবার হত্যাকারীদের বিচারের পাশাপাশি মরদেহ পাওয়াই এখন প্রধান কাজ। আমি সুষ্ঠু তদন্ত চাই এবং আমি শুনতে চাই সে কেন এই কাজটি করেছে, কেন করেছে, কি করেছে, এখন আর আমার শোনার দরকারও নেই। আসলে আমি আমার বাবা হারাই ফেলেছি, আমি সর্বোচ্চ শাস্তি চাই। এদিকে এমপি আনার হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত আখতারুজ্জামান শাহিনের বিচার দাবি করেছেন তারই হাতে নির্যাতনের শিকার দাবি করা কয়েকজন। আপনি যদি কথা না শোনেন, আপনার মাদক মামলা, ফেন্সি হোক, গাঁজা হোক, বাবা হোক, ইত্যাদি আপনার চালান দিয়ে দমন করে যে কোনো মূল্যে। থানার ওসি, রানিং ওসি পর্যন্ত তার নামে কথা বলতে ভয় পায়। সারা কোটচাঁদপুরবাসী জানে যে শাহিন মিয়া পুরো কল্পিতভাবে লোকজন ভাড়া করে এই স্ট্যান্ডে গোলযোগ করে তাদের লোক দিয়ে তারাই মার্ডার করিয়ে এখান থেকে বেরিয়ে চলে গিয়েছে। এমপির মৃত্যুর পর চাপা উত্তেজনা, আতঙ্ক বিরাজ করছে কালীগঞ্জে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, কালীগঞ্জ, ঝিনাইদহ। সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের নামে থাকা ক্রোক করা সম্পদের বাইরে আর কোনো সম্পদ আছে কিনা তা খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন। দুদকের আইনজীবী খুরশিদ আলম জানান, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের নামে থাকা সম্পদ যেন কোনোভাবেই বিক্রি করতে না পারেন, সে কারণেই সম্পদ ক্রোকের আবেদন করা হয়। যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে আমার এবং আমার পরিবার হাসি মুখে সেই ব্যক্তিকে আমরা সে সম্পত্তি বিনা পয়সা লিখে দেব। বৃহস্পতিবার সাবেক আইজিপি বেনজির আহমেদের 83টি দলিলের সম্পদ জব্দ ও 33টি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ শামস জগলুল হোসেন। শুনানিতে দুদকের আইনজীবী বলেন, বেনজির পরিবার সম্পদ বিক্রি করে বিদেশে পাচারের চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগে এই সম্পত্তি হস্তান্তর হলে রাষ্ট্রের ক্ষতি হবে। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানিয়েছেন, অবৈধভাবে বেনজির আহমেদ সম্পদ গড়েছেন কিনা তা তদন্তে ক্রোকের আবেদন করা হয়। এটা হলো অপরাধলব্ধ আয় থেকে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী দল মনে করেছে এগুলি আপাতত জব্দ হওয়া উচিত, নাহলে পরবর্তীতে হয়তো ব্যাহত হয়ে যেতে পারে। জামিন করা হচ্ছে যদি অনুসন্ধানকারী দল মনে করে আরও প্রপার্টি আছে এবং সেগুলো জব্দের জন্য পরবর্তীতে আবেদন করা হবে। দুদকের আইনজীবী বলেন, জব্দের আদেশ দেওয়া সম্পদে অন্য কারো সম্পদ আছে কিনা সেজন্য আদালত বিজ্ঞপ্তি দেওয়ার কথাও বলেছেন। আদালত আইনের বিধানটা উল্লেখ করেছে 30 দিনের মধ্যে দেওয়ার জন্য, কারণ এটার দুটো উদ্দেশ্য। একটা উদ্দেশ্য হলো কারো যদি প্রপার্টি ভুলক্রমে এখানে চলে আসে তাহলে সে 30 দিনের মাথায় ওই আদালতে গিয়ে এটা মানে ভ্যাকেট চাইতে পারে। আমরা অগ্রগতি প্রতিবেদন যতটুকু হয়েছে ততটুকু আমরা জানাবো, কারণ এখানে দেখুন অনেক কিছু আপনাকে এক্সামিন করতে হবে। পূর্ণাঙ্গ চিত্রটা পেতে অনুসন্ধান কার্য শেষ না হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। ওনার প্রপার্টি যা ছিল স্থাবর সম্পত্তিগুলি অ্যাটাচ করার অ্যাপ্লিকেশন দিল, আর ব্যাংক অ্যাকাউন্ট যেগুলো ছিল প্রায় 33টার মতো ওনার নামে, কোম্পানির নামে, ওনার ছেলে মেয়েদের নামে। ওনারও নিজস্ব একটা ব্যাখ্যা আছে কিভাবে উনি সম্পদ অর্জন করেছেন। ডেফিনেটলি আমরা এগুলি কোর্টকে জানাবো এবং এই অর্ডারটা রেকেট চাবো। অবসরের পর বেনজির আহমেদের বিপুল সম্পদের তথ্য গণমাধ্যমে প্রকাশ পায়। এ সংক্রান্ত এক রিটের শুনানিতে গত 23 এপ্রিল বেনজিরের সম্পদ অনুসন্ধানের অগ্রগতি 2 মাস পর হলফনামা আকারে দুদককে জানাতে আদেশ দেওয়া হয়। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। অপরাধী যত প্রভাবশালী হোক না কেন কোনো ছাড় দেবে না সরকার, হুঁশিয়ারি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাবেক আইজিপি বেনজির আহমেদ প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি কথা বলেন, বিদেশি বন্ধুরা ক্ষমতায় বসাবে সেই স্বপ্ন ভাঙায় মির্জা ফখরুলরা ট্রমায় আছে বলেও মন্তব্য করেন তিনি। সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাবেক আইজিপি বেনজির আহমেদ প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি জবাব দেন, অপরাধী যত প্রভাবশালী হোক না কেন প্রমাণিত হলে সরকার কোনো ছাড় দিবে না। অপরাধ করে কেউ পার পাবে না, বিচার বিভাগ স্বাধীন, দুদক স্বাধীন। সেখানে যদি অপরাধী হিসেবে সাব্যস্ত হয় কেউ, আমরা তাকে প্রোটেকশন দিতে যাব না। তিনি সাবেক আইজিপি হন আর সাবেক সেনাপ্রধান।
ব্যর্থতা থেকেই বিএনপি সরকারের বিরুদ্ধে বেসামাল আর অবান্তর বক্তব্য দিচ্ছে, করেন এই মন্তব্য। মির্জা ফখরুল তো প্রতিদিনই অনেক কথা বলেন, তার মানসিক ট্রমা মনে হয় ভয়ঙ্কর পর্যায়ে, পথ হারিয়ে দিশেহারা পথিকের মতো তারা আজকে বেসামাল বক্তব্য দিচ্ছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের দাবি, বর্তমান সরকারের আমলে নিরীহ কেউ হয়রানির শিকার হয়নি, বরং বিএনপি আমলের জুলুম নির্যাতনের দৃষ্টান্ত এখনো আছে। এই সরকারের আমলে কোনো নিরীহ লোক কোনো প্রকার হয়রানি, জেল জুলুমের মুখোমুখি হয়। তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। ক্রমেই চাপে পড়ছে দেশের অর্থনীতি। রিজার্ভ ডলার মূল্যস্ফীতি সহ বিভিন্ন সূচকেই নেতিবাচক অবস্থা। টেনে তুলতে বারবার নীতির পরিবর্তন হচ্ছে, কিন্তু টেকসই হচ্ছে না। করোনা মহামারী এবং বিশ্বব্যাপী যুদ্ধাবস্থার প্রভাব কাটিয়ে অন্যান্য দেশ যেখানে ঘুরে দাঁড়াচ্ছে, সেখানে ব্যতিক্রম বাংলাদেশ। বিপুল সংখ্যক মানুষের আয়ের তুলনায় ব্যয় বেশি। বিশ্লেষকরা বলছেন, খুব সহসা সংকট থেকে উত্তরণ সম্ভব না। সংস্কার উদ্যোগ কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। রিমন রহমানের রিপোর্ট। অর্থনীতির উত্থান পতন, জটিল সূচকের কিছুই বোঝেন না খিলগয়ের জায়দা। দুবেলা দুমুঠো খেয়ে বিঘ্নহীন জীবন পার করাই সাধনা, কিন্তু তিনি আর পেরে উঠছেন না। দ্রব্যমূল্য বা মূল্যস্ফীতির চাপ কাবু করেছে পরিবারটিকে। একদিন পেট ভরে খাই, 3 দিন উবের খাই, তুই করে খাই জীবন বাঁচাই। ওদের 1 পর চাইলাম দিলাম, 3 জনের খাম, 1 পর চাইলাম 3 জনের বেল তো দুপুরই হয়ে গেছে গা। সরকারের হিসেবে 1 বছর আগে 100 টাকায় যে খাদ্যপণ্য কেনা যেত, তা কিনতে গুনতে হচ্ছে 10 টাকা বেশি। বাস্তবে এ তথ্যের সঙ্গে একমত হতে চান না অনেক ক্রেতা। তারা বলতে চান, দাম বেড়েছে আরও বেশি। মূল্যস্ফীতির হার কাগজের চেয়ে বাজারে বেশি। দরিদ্ররাও টিসিবি, রেশন কার্ডের মতো সরকারের বিভিন্ন স্কিমের উপকার পান। নির্দিষ্ট মধ্যমায়ের পরিবারগুলোর অবস্থা আরও খারাপ। রাতে খাই, না পেলে দুপুরে খাই। ভোক্তার উপর মূল্যের চাপ প্রকট দেখে বাজারে টাকার সরবরাহ কমানো সহ নানা পদক্ষেপ নিয়েছে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক। তবুও কেন হচ্ছে না কাজের কাজ? আমাদের মূল্যস্ফীতিটা যখন প্রাথমিক পর্যায়ে ছিল, তখন কিন্তু আমরা সঠিক যে নীতিগুলো নেওয়া উচিত সেগুলো সঠিক সময়ে নেইনি। তারপরে যখন মুদ্রানীতিটা অর্থাৎ এটা মানে আরও বেশি হয়েছে বা এটা পারসিস্টেন্ট হয়ে গেছে মানে আমাদের অর্থনীতিতে, তখন কিন্তু আমরা নিয়েছি কাজে ওখানে একটা আমরা ডিলে করেছি। দেশে সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতি কমানো যাবে না। আমদানির উপরে যে শুল্ক আছে, কাস্টম ডিউটি বা ইম্পোর্ট ডিউটি, সেই শুল্কটাকে কমানো। প্রবাসী বাংলাদেশিরা দেশে বিদেশি মুদ্রা পাঠান। পোশাক সহ বিভিন্ন পণ্য সেবা রপ্তানি থেকেও আসছে ডলার। তবুও অস্থিরতা কাটছে না ডলারের দামে। সম্প্রতি $1 7 টাকা বাড়িয়েও মীমাংসা হচ্ছে না। ডলারের রিজার্ভ বাড়াতে 30 ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা যে যুক্তরাষ্ট্র যাচ্ছেন, সেখানেও তাদের খরচের জন্য $1 দাম ধরা হয়েছে 123 টাকা। টাকার অবমূল্যায়ন বড় ধরনের আঘাত হানছে প্রতিদিনের অর্থনীতিতে। আমরা যদি আয় না করি, ব্যয় যদি করি, তাই না, বেশি করি, তাহলে রিজার্ভের উপরে চাপ পড়বে। রপ্তানি যেমন আমরা একটা পণ্য নির্ভর হয়ে পড়েছি, আরএনজি নির্ভর, অন্যান্য খাতে আমরা সঠিকভাবে রপ্তানিগুলোকে বাড়াতে সক্ষম হয়নি। রিজার্ভ তো ক্রমশই কমে যাচ্ছে। রপ্তানি, তারপরে হচ্ছে যে রেমিটেন্স, তো এইগুলো কিভাবে বাড়ানো যায় সেদিকটা সচেষ্ট হতে লাগবে। বলা হয়, ঋণের সঙ্গে প্রবৃদ্ধির সম্পর্ক নিবিড়। সামঞ্জস্যপূর্ণ ঋণ গ্রহণ এবং নিয়মিত পরিশোধ করে এগিয়ে যাচ্ছে এই দেশ। কিন্তু সম্প্রতি বিদেশি ঋণের হিসাব কিতাবও মাথা ব্যথার কারণ হচ্ছে। মাথাপিছু ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 70,000 টাকা। ধারাবাহিকভাবে এই দায় শোধ করতেও চাপে পড়ছে অর্থনীতি। উন্নয়ন খাতে যে কাঙ্ক্ষিত যে ব্যয়, এই ব্যয়টা করতে পারছি না, কারণ আমাদের যে আয়ের উৎস, এখান থেকে তো একটা বড় অংশ আপনার ঋণ শোধে ব্যয় চলে যাচ্ছে। প্রাইভেট সেক্টর লোন ডিসকারেজ করা উচিত, কেননা এগুলোর সুদের হার অনেক বেশি থাকে, তারপরে ওই মেয়াদকাল কম থাকে, যে তাতে করে ওই ঋণের বোঝাটা বেড়ে যায়। জনগণের কাছ থেকে কর, ভ্যাট ও বিভিন্ন শুল্কের মাধ্যমে সরকার যে আয় করে, সেই রাজস্ব খাতেও ঘাটতি আছে প্রত্যাশার তুলনায়।
চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যাংক খাতের খেলাপি ও ঋণ জালিয়াতির ঘটনা। কিছু কিছু ব্যয় আমার সরকারে আছে, সরকার ঐতিহাসিকভাবে এটা মাথায় পেয়েছে, করে যাচ্ছে। এখানে কিছু প্রিউনিং কাটছাট করা দরকার আছে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। সামনের দিনগুলোয় দেশের অর্থনৈতিক সংকট আরও তীব্র হবে মনে করে বিএনপি ও যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো। নেতারা বলছেন, ডলার ও রিজার্ভ সংকট, মূল্যস্ফীতি সহ অর্থনীতির সামগ্রিক দৈন্যদশার জন্য দায়ী ক্ষমতাসীনরাই, যার সমাধান গণতান্ত্রিক নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠা। সাধারণের সামনে দেশের অর্থনীতির অবস্থা তুলে ধরে আগামীর আন্দোলনের পরিকল্পনা করছে বিরোধী দলগুলো। সহকর্মী সাইফুদ্দিন রবিন জানাচ্ছেন বিস্তারিত। বিএনপি ও সমমনা দলগুলোর সরকার পতনের এক দফা আন্দোলন অনেকটা মুখ থুবড়ে পড়ে ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ডের মধ্য দিয়ে। এরপর ৭ জানুয়ারির নির্বাচনও প্রতিহত করতে পারেনি তারা। মিথ্যা কথা বলছে, মিথ্যা ডাটা দিচ্ছে, মিথ্যা তথ্য দিচ্ছে। নির্বাচন ও নতুন সরকার গঠনের দীর্ঘদিন পর হলেও হতাশা কাটিয়ে সোচ্চার হচ্ছে বিএনপি ও যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো। লিয়াজু কমিটি বিশ্লেষণ করেছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি। নেতারা বলছেন, বাজারে পণ্যের দামে আগুন, কয়েক মাসের মধ্যে বাড়বে নগদ টাকার সংকট, বৈদেশিক ঋণের বোঝা আরও চাপানো হবে জনগণের উপর। সংসারের যে খরচ, সেটি যেখানে আমি হিমশিম খাচ্ছি, পাচ্ছি না, সেখানে পাওনাদাররা যখন আমাকে তাগাদা দিবে তখন আমার অবস্থাটা কী হবে? আর কয়েকটা ব্যাগ তো রুগ্ন নয়, এটা বোধহয় আয়ুষ্কালই শেষ হয়ে গেছে। টাকার 7 টাকা অবমূল্যায়ন করে IMF-এর একটা ছোট অঙ্কের একটা ঋণের জন্য, সেই ঋণ সরকারকে কতখানি রক্ষা করবে জানি না, কিন্তু জনজীবনে আর্থিক নানা ক্ষেত্রে এটার নেতিবাচক যে অভিঘাত সেটা অনেক বেশি। এই যে 22-23 অর্থ বছরে বাংলাদেশ ব্যাংক বলছে $55 বিলিয়ন আমাদের রপ্তানি, কিন্তু অপ্রত্যাশিত এই রপ্তানি আয় সেটা $12 বিলিয়ন উপরে, অর্থাৎ $12 বিলিয়ন আসেনি। নিট রিজার্ভ $13 বিলিয়ন নেমে এসছে বলে এখন বলা হচ্ছে। পুরো অর্থনৈতিক ফলাফলটা বিদ্যমান একটা ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী রাজনৈতিক বন্দোবস্তের ফলাফল। বিরোধী নেতারা বলছেন, অর্থনৈতিক সংকটের জন্য দায়ী সরকার, কারণ ক্ষমতাসীনদের ব্যাংক লোপাট, দুর্নীতি ও অর্থ পাচার। দুর্নীতি, লুণ্ঠনের অবাধ সুযোগ দিয়ে কিন্তু তারা এই ক্ষমতাটা টিকিয়ে রেখেছে। সংকটটা তারাই সৃষ্টি করেছে, কাজে এই সংকট সমাধানের কোনো সক্ষমতা তাদের নেই। সরকার সম্ভবত পরোক্ষভাবে এসব যে মুনাফাখোর সিন্ডিকেট কোনো না কোনোভাবে তাদের কাছে সরকার জিম্মি। মোরাল বা ইথিক্যাল যে অথরিটি বা শক্তি লাগে, দুর্ভাগ্যজনকভাবে এটা না থাকাতে কেউ সরকারের কথা শুনছে না। এই সরকারের আমলে যেই ব্যাংকগুলো দেওয়া হয়েছে দলীয় বিবেচনায় আওয়ামী লীগের নেতাদেরকে, সেই ব্যাংকগুলো আজকে ফোকলা। সরকারি দলের নেতা কর্মীদের বাড়ি ঘরে যদি অভিযান চালানো হয়, কোটি কোটি টাকা, ডলার আপনারা পাবেন। এক কথায় সরকার নেই, রাষ্ট্রযন্ত্রের, সেটা প্রশাসন থেকে আরম্ভ করে রাজনৈতিক যারা আছে সকলের একটা যৌথ সুবিধা আছে। সাধারণ মানুষ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য সহ প্রতিদিন যে অর্থনৈতিক সংকট মোকাবেলা করছে, সেই বিষয়টি সামনে রেখে সোচ্চার হচ্ছে বিরোধী দলগুলো। দেশের অর্থনৈতিক সংকটকে সামনে রেখেই আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে তারা। এই পরিস্থিতি চলতে দিলে দুর্ভোগ আরও বাড়বে, দুর্গতি আরও বাড়বে, অনিয়ম বাড়বে, কারণ কেউ কথা শুনছে না। প্রত্যেকে মনে করেন যে তারা সরকারকে টিকিয়ে রেখেছে। একটা পলিটিক্যাল পার্টি তাকে অলওয়েজ কেয়ারফুল থাকতে হয় যে পিপুল সেন্টিমেন্ট অফ দ্য পালস। মানুষ এখন কি চায়, মানুষের কি সমস্যা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি, অর্থ পাচার, এগুলোকে নিয়ে জনসম্পৃক্ততামূলক কর্মসূচির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা যে বন্দোবস্তে চলছে, এটার বদল ঘটাতে হবে। সেইটাই বাংলাদেশে এই অর্থনৈতিক সংকট বলেন, দুর্বৃত্তায়ন বলেন, এই রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে এটা বদল ঘটানোর, এর পরিবর্তন করার গ্যারান্টি। বিএনপি ও আন্দোলনরত সমমনা দলগুলোর নেতারা বলছেন, জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকারই দিতে পারে এই অর্থনৈতিক সংকটের সমাধান। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। দেশে রিজার্ভের পরিমাণ কম হলেও স্থিতাবস্থায় আছে উল্লেখ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, এ নিয়ে বিএনপির অভিযোগ কাল্পনিক। বৈশ্বিক পরিস্থিতিতে নিত্যপণ্য নিয়ে অস্বস্তি থাকলেও নিয়ন্ত্রণে আন্তরিকতার ঘাটতি নেই। সরকার ও আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সংকট মোকাবেলায় তৎপর সরকার, এ নিয়ে রাজনীতি করার সুযোগ পাবে না বিএনপি। তাহিদ মিথুনের রিপোর্ট। টানা 4 মেয়াদে ক্ষমতায় আওয়ামী লীগ সরকার। তাদের আমলে একটা সময়ে দেশের রিজার্ভের আকার ওঠে অনন্য উচ্চতায়। $48 বিলিয়ন বেশি হয় বিদেশি মুদ্রার মজুদ। দীর্ঘ সময় ধরে মূল্যস্ফীতির হার ছিল 6% ঘরে। এক দশক ধরে 6% বেশি ছিল গড় জিডিপি। 8% ওঠে মোট দেশজ উৎপাদন। সরকারের নানামুখী উদ্যোগে এখন 20% ঘরে দারিদ্র্যের হার।
তবে 2019-এ তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর করোনা মহামারীর ধাক্কা লাগে অর্থনীতিতে। সংকট থেকে উত্তরণে নানা পরিকল্পনায় এগিয়ে চলে সরকার। এরপরই আসে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সৃষ্টি হয় বৈশ্বিক সংকট। এমন পরিস্থিতিতে চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এরই মধ্যে শুরু হয় ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ, ঘনীভূত হয় অর্থনৈতিক সংকট, রিজার্ভ ডলার সংকট আলোচনা আসে ঘুরে ফিরে, যদিও রিজার্ভ নিয়ে সর্বোচ্চ তৎপর সরকার। অর্থনীতির এমন পরিস্থিতিতে সরকার এক বছরও টিকতে পারবে না বলে দাবি বিএনপি ও সমমনা দলগুলোর। কিন্তু আওয়ামী লীগ নেতারা বলছেন, রিজার্ভ নিয়ে অভিযোগগুলো কাল্পনিক। বৈশ্বিক পরিস্থিতির কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় তৎপর সরকার। বিশ্ব রাজনীতিতে যখন অস্বস্তি দেখা যায়, সেই জায়গা থেকে অর্থনীতিতেও তখন কিছু সমস্যা, সংকটের সৃষ্টি হয়। বাংলাদেশ কোনো সংকটে পড়বে না। সংকট যদি থেকেও থাকে, সে সংকটে উত্তরণ ঘটানোর মতো দক্ষতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রয়েছে। সব মিলিয়ে এই প্রায় 4-5টা বছর যে প্রচণ্ড অর্থনৈতিক একটা বৈশ্বিক মন্দা গেছে, সেই মন্দার কারণে বাংলাদেশের উপর মন্দার ছায়া ছিল বা এই আঘাতের কারণে আমাদের রিজার্ভটা কিছুটা কমে এসেছে। কিন্তু এখনও খুব যে সংকটজনক অবস্থা আছে এরকম নয়। বিএনপি রাজনীতি এতটাই দুর্দশার মধ্যে চলে গেছে যে তারা কোনো নির্বাচন করতেও সাহস পায় না। তো এই ভীতি কাটানোর জন্য এখন মাঝে মধ্যেই দলীয় কর্মীদের চাঙা করার জন্য সরকারের বিরুদ্ধে কাল্পনিকভাবে তারা এই ধরনের একটা প্রচার করছে যে সরকার 1 বছর টিকবে কি 2 বছর টিকবে এরকম। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে ব্যর্থ বলে দাবি বিরোধী দলগুলোর। তবে সরকার বলছে, বিশ্ববাজারেই পণ্যের দামে অস্থিরতা, তাই দেশে পণ্যমূল্য সমন্বয়ে কিছুটা হিমশিম অবস্থা হলেও কড়া নজরদারি আছে সরকারের। বেসামাল একটি গতি দ্রব্যমূল্য নিয়ে রয়েছে, এটি অপ্রিয় সত্য কথা। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, বাণিজ্য মন্ত্রণালয় সহ মার্কেট বাজার ব্যবস্থাপনার সঙ্গে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা অত্যন্ত তৎপর রয়েছে। মানুষ কিন্তু প্রতিক্ষণে সার্বিক খবর রাখছে, অবহিত হচ্ছে। কাজে সেই মানুষদেরকে কিন্তু বিভ্রান্ত করতে বিএনপি, জামাত এ অবশক্তি পারে নাই। অনেক সময় দ্রব্যমূল্য আমরা দেখি যে নিয়ন্ত্রণে রাখা যায় না, বিভিন্ন কারণেই হয়তো রাখতে পারে না। তো সেটা সরকার চেষ্টা করতেছে আন্তরিকভাবে, যাতে দ্রব্যমূল্যটা সাধারণ মানুষের কাছে একটা সহনীয় পর্যায়ে থাকে। মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করে যে সরকার পতন ঘটবে, এই ধরনের কথা বলে কোনো লাভ হবে না। নেতারা জানিয়েছেন, টানা ক্ষমতা থাকলেও আওয়ামী লীগ আত্মতুষ্টিতে নেই। মানুষের দুর্ভোগ লাঘবেই সরকারের চ্যালেঞ্জ। বর্তমানে বিশ্বের 7ম দ্রুত উন্নয়নশীল অর্থনীতির দেশের নাম বাংলাদেশ। 2041 সালে উন্নত দেশের কাতারে পৌঁছানোর লক্ষ্য ঠিক করেছে সরকার। জনগণ কিন্তু সমস্ত বিষয়গুলি অনুধাবন করছে। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। গ্যাস অনুসন্ধানের সুখবর দিল সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড। কৈলাসটিলা গ্যাস ক্ষেত্রে 8 নম্বর কূপে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। প্রাথমিক পরীক্ষা শেষে দৈনিক 21 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে। এখান থেকে 20 বছর গ্যাস পাওয়া যাবে। ঘটনাস্থলে যাচ্ছেন পেট্রোবাংলার চেয়ারম্যান ও জ্বালানি সচিব। রাতেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন বিষয়টি। দেশে গ্যাসের চাহিদা মেটাতে 2024 ও 2025 সালের মধ্যে সারা দেশে 48টি কূপ খনন ও ওয়ার্ক ওভারের প্রকল্প হাতে নেয় সরকার। এর অংশ হিসেবে 150 কোটি টাকা ব্যয়ে গত জানুয়ারিতে কৈলাসটিলা গ্যাস ক্ষেত্রের এই কূপটি খনন শুরু করে সিলেট গ্যাস ফিল্ড। খনন কাজটির দায়িত্ব দেয়া হয় রাষ্ট্রীয় তেল গ্যাস অনুসন্ধান কোম্পানি বাপেক্সকে। 133 দিনের মাথায় শুক্রবার সকালে মিলে সুখবর জানানো হয়, কূপটিতে পর্যাপ্ত গ্যাস রয়েছে। প্রাথমিক পরীক্ষা শেষে জানানো হয়, প্রতিদিন এই কূপ থেকে 21 মিলিয়ন ঘনফুট গ্যাস তোলা যাবে। যে পরিমাণ মজুদ রয়েছে তাতে 20 বছর উত্তোলন সম্ভব। তবে এই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে সময় লাগতে পারে আরও 2 মাস। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক রহস্যময় পোস্ট করেছেন বাংলাদেশের সাবেক ওপেনার ইমরুল কায়েস। নিজের না বলা কথাগুলো জানিয়েছেন 6টি ইমোজি দিয়ে। বাংলাদেশের এমন হতশ্রী পারফরমেন্সে কটাক্ষ শুনতে হচ্ছে সমর্থকদের কাছ থেকেও। কেউ বলছেন খেলা ছেড়ে দিতে, তো কেউ বলছেন টি-20 স্ট্যাটাস বাতিল করে দিতে।
যুক্তরাষ্ট্রে রচিত হলো বাংলাদেশ ক্রিকেটের কালো অধ্যায়, তাই তো বইছে সমালোচনার ঝড়। যুক্তরাষ্ট্রের বিপক্ষে লজ্জাজনকভাবে সিরিজ হারের তিক্ত স্বাদ পেয়েছে শান্তর দল। এমন পরাজয় মেনে নিতে পারেননি বাংলাদেশের সাবেক ব্যাটার ইমরুল কায়েস। নিজের ফেসবুক পেজ থেকে দিয়েছেন স্ট্যাটাস। সেই স্ট্যাটাসে ছিল না কোনো কথা, তবে নিজের না বলা কথাগুলো জানিয়েছেন 6টি ইমোজি দিয়ে। এমন হারের পর চটেছেন টাইগার সমর্থকরা। তাদের কাছ থেকে শুনতে হচ্ছে কটাক্ষ। তাই তো কেউ বলছেন ক্রিকেট ছেড়ে দিতে, তো কেউ আইসিসিকে বলছেন টি-20 স্ট্যাটাস বাতিল করে দিতে। বাংলাদেশের টি-20 স্ট্যাটাসটা আসলে নিয়ে নেওয়া উচিত, নিয়ে শুধু ওয়ানডে খেলা উচিত। বিশ্বকাপে জানি না কি হবে, হয়তো বিশ্বকাপ আমাদেরকে হতাশ করবে। আমার মনে হয় যে বাংলাদেশের খেলা দরকার নাই, তাদের গায়ে নেই। আমার মনে হয় যে ফুটপাত এলাকার দোকান দিয়ে দিক, নাহলে রিক্সা চালাইক, নাহলে বাস চালাইক, এরা কর্ম করে খাইক। এদেরকে আর সরকার টাকা দিয়ে পাইলে লাভ নাই। কোনোভাবেই খুলছে না টপ অর্ডারের জট, হাসছে না টপ অর্ডারদের ব্যাট। সুযোগ পেয়েও কাজে লাগাতে পারছেন না সৌম্য লিটনরা। একই পথে আছেন দলপতি নাজমুল শান্ত। এমন টপ অর্ডারটা এরকম ভাবে ব্যর্থ হয়ে গেছে একদম। ওপেনিং এ সৌম্য লিটন শান্ত এদের ইয়া করতেছি, কখনো আমরা পাইপলাইনের দিকে তাকাইতেছি না। ন্যাশনাল টিমের খেলাগুলোতে ন্যাশনাল দলের টপ অর্ডারদের উপরে ব্যাটসম্যানরা ভরসা থাকে, কিন্তু আমরা টপ অর্ডার থেকে রান পাই নাই। প্রশ্ন উঠেছে নাজমুল শান্তর অধিনায়কত্ব নিয়েও। প্রথমবারের মতো বিশ্বকাপের মতো বড় মঞ্চে দলের দায়িত্ব দেওয়া হয়েছে তার কাঁধেই, কিন্তু ব্যর্থ হচ্ছেন ভক্তের প্রত্যাশা পূরণে। সাকিব আল হাসান উপস্থিত থাকা অবস্থায় শান্তর ক্যাপ্টেন্সি একদম বাজে। সিনিয়র প্লেয়ারদের থেকে যেটা আশা ছিল সেটাও ছিল বাজে। বাংলাদেশ শুধু সিরিজ হারের লজ্জাই পায়নি, দ্বিতীয় টি-20 হারের পর লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছে তারা। ইতিহাসের প্রথম দল হিসেবে টি-20 ফরম্যাটে হারের সেঞ্চুরি পূরণ করল টাইগাররা। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস। টাঙ্গাইলের কালিহাতীতে নির্বাচন পরবর্তী আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সভাপতির উপর হামলা হয়েছে। বিকেলে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই ঘটনা ঘটে। উপজেলা আওয়ামী লীগের সদস্য এম এ মতিন বলেন, বিকেলে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে গাড়ি নিয়ে আসছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এম এ মালেক ভূঁইয়া। এ সময় উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী আজাদ সিদ্দিকীর সমর্থকরা গাড়ির উপর ইটপাটকেল ছড়ে, এতে মালেক ভূঁইয়া ও তার গাড়ির চালক আহত হয়। পুলিশ জানায়, আজাদ ভূঁইয়ার নির্বাচনে বিজয়ী হওয়ার মিছিল যাওয়ার সময় মালেক ভূঁইয়ার গাড়ির উপর হামলা করা হয়। এ বিষয়ে কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে ভুক্তভোগী ও হামলাকারীর সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। রইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারে বুলেটের আঘাত বা কোনো বিস্ফোরণের আলামত পাওয়া যায়নি। প্রথমবার প্রকাশিত তদন্ত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। দেশটির সশস্ত্র বাহিনী জানায়, দুর্ঘটনার 1.5 মিনিট আগেও প্রেসিডেন্ট ইব্রাহিম রইসিকে বহনকারী হেলিকপ্টারের সাথে বহরের বাকি যানগুলোর যোগাযোগ হয়। এমনকি পুরো পথই সঠিক ফ্লাইট রুট অনুসরণ করেছিল হেলিকপ্টারটি। আজারবাইজানের প্রেসিডেন্টের সাথে উদ্বোধন করেন যৌথ উদ্যোগে নির্মিত কিচকালাশি বাঁধ। এরপরই পররাষ্ট্রমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে হেলিকপ্টারে ওঠেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। গন্তব্য ছিল তাবরিজ, কিন্তু গন্তব্য থেকে 130 কিলোমিটার দক্ষিণে দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয় প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার। ইরানে কাটেনি শোক। এরই মধ্যে দুর্ঘটনা নিয়ে প্রথম তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হলো। দেশটির সশস্ত্র বাহিনীর প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, সঠিক ফ্লাইট রুটেই ছিল হেলিকপ্টারটি। দুর্ঘটনার মাত্র 1.5 মিনিট আগেও বহরের অন্য যানগুলোর সাথে যোগাযোগ করেন পাইলট। দুর্ঘটনার কারণ জানা না গেলেও দাবি পাওয়া যায়নি বুলেট বা কোনো বস্তুর আঘাতের চিহ্ন। তদন্তকারী দলের দাবি, একটি পর্বতের ওপর হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার সাথে সাথেই আগুন ধরে যায়। 16 ঘন্টা পর উদ্ধার হয় প্রেসিডেন্টের মরদেহ। এমনকি সহায়তা নিতে হয়েছে তুর্কি ড্রোনের। উদ্ধার কার্যক্রমে ধীরগতির জন্য ব্যাপক সমালোচনার মুখেও পড়ে তেহরান। তবে তদন্ত প্রতিবেদনে দাবি, বৈরী আবহাওয়ার কারণেই ব্যাহত হয়েছিল উদ্ধার কাজ। বেশ কয়েকজন বিশেষজ্ঞ প্রযুক্তিবিদের সমন্বয়ে গঠন করা হয়েছে তদন্তকারী দল, যারা ঘটনার পর দিন সোমবারই যান দুর্ঘটনাস্থলে। এর আগে প্রাথমিক তদন্ত এবং যাচাই বাছাই শেষে তুর্কি প্রতিনিধি দল জানিয়েছিল, বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটির ট্রান্সপন্ডার থেকে সংকেত পাওয়া যায়নি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।